আপনাদের দলের সাধারণ সম্পাদক উনি বলেছেন যে বিএনপি দলীয়করণের কারণেই বাংলাদেশে গেল 5 মাসে কোনো পরিবর্তন আসে নাই। দলীয়করণটা কি রকম দেখছেন আপনারা? দেখুন, এটা আপনি যৌক্তিক কথাই বলেছেন। দলীয়করণ তো বাদ রাখছে কোনটা আসলে বলেন তো। আমরা বলি যে ধরুন আওয়ামী লীগ যেটা করেছে তার তৃতীয় মেয়াদে সেই কাজটা কিন্তু বিএনপি তার প্রথম 5 মাসে কিন্তু করে ফেলেছে। মাঝে মাঝে আমরা বলি যে হয়তো মানে এমন লেসন তারা নিয়েছে আওয়ামী লীগের কাছ থেকে যে এগুলো আগে ভাগে সেরে নিতে হবে। আপনার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেন, আমি আসছি, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেন, এরপরে আপনার জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, সিটি কর্পোরেশনের আপনি প্রশাসক বলেন, এরপর হচ্ছে আপনার মানে যতগুলো দিক আপনি বলবেন, আমি যদি আপনাকে এখন এখানে দায়িত্ব নিয়ে বলি, রিসেন্ট কিছু জায়গাতে তারা নিয়োগ দিয়েছে সাম্প্রতিককালে যেগুলো একদম দলীয়ভাবে। ধরুন আপনার এই যে বাংলাদেশ ইস্পাত অ্যান্ড প্রকৌশল কর্পোরেশনের যিনি হলেন চেয়ারম্যান, তিনি সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি। এই জায়গাগুলো কিন্তু নিরপেক্ষ ব্যক্তিরা থাকলে প্রশ্ন করব, আমি শেষ করি, যিনি অভিজ্ঞ লোক করবেন, যিনি অভিজ্ঞ লোক তিনি এখন একজন দলীয় নেতা, তিনি কি বিশেষজ্ঞ হয়ে গেলেন? একটু প্রশ্ন করার বলুন। আমি আপনাকে বলি যে গেল 17 বছর যেহেতু একেবারে আমলাতন্ত্র পুরোপুরি আওয়ামী লীগ একদম গ্রাস করেছিল, একটা অভিযোগ আছে কিছু কিছু জায়গায় আপনাদের লোক ছিল গোপনে, এর বাইরে তো কোনো কথা নাই। ইভেন যদি আমরা এই কথা অভিযোগ জানি যে বিএনপি ছাত্র দল করা এরকম অনেকে আমলাতন্ত্রের ভিতরে ছিল, তাদের আচরণটা ছিল আওয়ামী লীগের মতোই। তো এই অবস্থায় আপনি যে কয়টা কথা বললেন, 1 নাম্বার জেলা পরিষদ, 2 নাম্বার ইস্পাত কি এই যে আপনার হলো ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান, আরো আছে তো, আরো 12টা আছে তালিকা আমার কাছে, এরকম 12টা আছে। এখন প্রশ্ন হলো এই জায়গায় কি ওই যে ইতিপূর্বের যে রেকর্ড, নির্বাচন হওয়ার আগে প্রশাসক হিসেবে যারা থাকেন তারা আমলারা থাকেন, তো আপনি কি আওয়ামী মাইন্ডেড কিংবা আওয়ামী লীগের সঙ্গে মিলে গিয়ে যারা ফেসিবাদ কায়েম করেছিল তাদেরকে রাখার পক্ষে? শোনেন, বিএনপি নির্বাচন ইশতেহারে কি ছিল বলুন তো আপনি? আমি বলতেছি আপনি দায়িত্বে, আমি বলি ইস্পাত প্রকৌশলের চেয়ারম্যান কাকে বানাবেন? আমি বলছি একজন আমলাকে বানাবেন, যেখানে বলেছে সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশই তো। এখন সবার আগে আপনি এতগুলো নিয়োগ দিলেন আপনি, হ্যাঁ, বিএনপি দলীয় পদের বাইরে কি বাংলাদেশে কোনো যোগ্য লোক নাই? আপনি এত বাস্তব কথা, অনেক যোগ্য লোক আছে, আপনি বাদ দেন, আপনি আমলাকে বাদ দেন, এর বাইরে যোগ্য লোক নাই। এই বিষয়ের এক্সপার্ট কি কোনো বাংলাদেশের মানুষ নাই? একজন দলীয় নেতা তিনি কি বিশেষজ্ঞ হবেন? এবং দেখলাম যে ছাত্র দলের কি বিশেষজ্ঞ পদ, শোনেন একটা বিশেষজ্ঞ পদ না রে ভাই, একটা আমি বলি, শোনেন আপনি এটাই পরিষদের চেয়ারম্যান কি বিশেষজ্ঞ পদ? পরিষদ না, এই যে বাবা বললাম ইস্পাতের যে চেয়ারম্যান, আমি বলি কে যায়, এডিশনাল সেক্রেটারি যায়, আমি কি বিশেষজ্ঞ? আমি শুনেন, এডিশনাল সেক্রেটারিরা তো তারা একটা একাডেমিক দিক পার হয়ে তারা সেখানে গেল 17 বছর। আমি বলি আওয়ামী লীগের সঙ্গে এসেছিল, আপনি আমাকে বলতে দেন, তাদেরকে দিব নাকি? একজন ছাত্র দলের নেতা একটা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হন, একজন ছাত্র দলের নেতা এমপি হয়ে মন্ত্রী হচ্ছে, কোনটা হতে পারে? কোনটা ভালো? তাহলে আমি কেন বললেন এটা? আপনি বলবেন যে সবার আগে বাংলাদেশ, কিন্তু পদায়ন করবেন সব নির্দিষ্ট দলীয় পদ হোল্ডারি ব্যক্তি, সেটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হোক। আমি কিন্তু আপনাকে ডিফার করছি না, একটা যুক্তির জন্য। তার মানে হচ্ছে আপনি যাই বলুন, শোনেন, বাংলাদেশের এই জায়গাগুলোতে ইতিপূর্বে কিন্তু এই কাজ আমলি কিন্তু করেন। আমরা এই যে বলছি ইতিপূর্বে আমলাতন্ত্রের বাইরে যাওয়ার সাহস করেনি কোনো সরকার। এখন আপনি বিএনপি যদি করে থাকে, বিএনপি বাদ দেন, আপনার তো আপনি বাদ দেন, ঠিক আছে, যে আমরা আমি দেশ চালাবো, সে করেন আপনি? না, একটা দেশের একটা শোনেন, ওখানে যদি আমরা প্রশাসনের বাইরে কারো চেয়ারম্যান নিয়োগ দেয়, প্রশাসনের ভিতরেও কিন্তু নিরপেক্ষ লোক আছে। দেখুন বাংলাদেশের সমস্যা কি জানেন, যে যাদের অভিজ্ঞ না, যখন সে চেয়ারে গিয়ে বসে এর থেকে আর দুর্বল হতে পারে না। আপনি এক্সপার্টই না, একটা জায়গার আপনি কর্পোরেশনের চেয়ারম্যান হলেন, যদি কোনো অভিজ্ঞতা আপনার না থাকে, এটা হয় না কি প্রবলেম? তাহলে অভিজ্ঞ লোকই করা যায়, তখন সেখানে আর অভিজ্ঞতা অবশ্যই গুরুত্ব আছে। আপনি কোনোভাবে এই জায়গাতে একটা দলীয় লোককে বসিয়ে সেখান থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে, সেই প্রতিষ্ঠানগুলো ভালোভাবে চলবে, এটা মনে করতে পারেন না। বরং এখান থেকে দেওয়া হয়, মানে দলীয় লোক মন্ত্রণালয় চাইতে পারবে, দলীয় লোক চাইতে পারবে না। নাম্বার আসেন তো, এখানে কারা বসেছে? ধরুন আমি বলি, আপার হাজব্যান্ড যিনি আমাদের হারুন ভাই এমপি পদে ফেল করেছেন, ধরেন উনি এখন জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছেন, এখানে কারা বসেছেন? উনি না বসলে কে বসতো? আমি বলি কারা বসলে কে বসতো? আমি বলি এখানে কারা বসেছেন? উনি না বসলে কে বসতো? যাদেরকে বিএনপি পারে নাই এবং যাদেরকে বসানো হয়েছে, উনি না বসলে নরমালি কে বসতো? এখানে আগে ছিল না, আগে ছিলেন কেন? না, নরমালি কে বসতো? আপনি পরিবর্তন কেন করেছেন? বসতো বস,
অসুবিধা কি? আপনি একসাথে পারবেন? আপনি হ্যাঁ? আপনি কি এখন রাতারাতি পরিবর্তন পারবেন না? ও এই জায়গায় রাতারাতি আমরা এই জন্যই বলেছি সংস্কারটা লাগবে। যদি সংস্কার প্রক্রিয়া আপনি করেন, এগুলো ধারাবাহিকভাবে পরিবর্তন হয়ে যাবে। এখন আপনি আজকে হঠাৎ করে আসলেন যে সব আমরা ডাউন হয়ে যাও আর সব বিএনপি ক্ষমতা গিয়ে বসো, এটি কখনো যৌক্তিক না। আমরা মনে করি রাষ্ট্রকে সঠিক জায়গায় নিতে হলে যারা যোগ্য লোক তাদেরকে বসাতে হবে। দলীয় পারপাসে, দলীয় পদ্মারী লোকদেরকে সুবিধা দেওয়ার জন্য, এখান থেকে সেটা উপার্জন করার জন্য এই সুযোগ দেওয়া আমি মনে হয় কখনো প্রশ্নটা যৌক্তিক হতে বুঝিনি। পারে না। আমি বললাম যদি ওই প্রশাসক পদে কোনো পলিটিক্যাল লোক না বসতো তাহলে আমলাতন্ত্র থেকে একজনকে বসানো আপনি ইলেকশন করেন, আমি ইলেকশন করে দেন, সেইটা দাবি করতে পারেন, ইলেকশন করেন। কিন্তু আপনি ইউনিয়ন পরিষদ ইলেকশন করছেন না, আপনি ইলেকশন করে দেন, দিন ইলেকশন লোক চলে আসবে। অবশ্যই আসবে। ইলেকশনে আপনি ইলেকশন না করে, প্রশাসক আপনি ইলেকশন না করে সেখানে আগের লোককে বিশেষ করে পরিবর্তন চাঁপাইনবাবগঞ্জের তো প্রশ্নই আসে না। 4 বারের এমপি হচ্ছে জেলা পরিষদের